মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। আজকে বরাবরের মতো একজন অতিথি নিয়ে হাজির হয়েছি, যিনি একজন গুণী অভিনয় শিল্পী, তাতে কোনো সন্দেহ নেই। তবে যার সাক্ষাৎকার আজকে নেব, তার সাক্ষাৎকার দেখে আমি সাক্ষাৎকার নেওয়া শিখেছি। লেটস ওয়েলকাম অপি করিম। কেমন আছেন? ভালো আছি। আমি বোধহয় আমার অনুভূতি ভালো করে বোঝাতে পারিনি। আপনার জন্য আজকে আমার অনুষ্ঠানে আসা, আমি না হলে আজকের দিনটাতে হয়তো এই অফিসে আসতাম না। আমি বলতে পারবো না আজকে আমি যত মানুষকে বলেছি আমার অফিসে, আমার বন্ধু বান্ধব, যে আপনার ইন্টারভিউ নিচ্ছি, ইনক্লুডিং মাই পেরেন্টস, সবাই আসলে আপনাকে শুভকামনা, ভালোবাসা পৌঁছে দিতে বলেছে। সো ইটস অ্যান অনার। মানে আমার জন্য আসলে ইটস অ্যান অনার, কারণ মাঝে মাঝে মনে হয় আই এম সো ব্লেসড। সৃষ্টিকর্তার একটা বোধহয় কোনো একটা বিশেষ নজর আমার দিকে আছে, যে মানুষ ভালোবাসে। আপনার ইন্টারভিউয়ের কথা যে আমি বলছিলাম আপু, এখনো আপনি নিজেও হয়তো দেখেন সোশ্যাল মিডিয়ায় অনেক ক্লিপ ঘুরে বেড়ায়। আপনার ছোট ছোট আপনি ইন্টারভিউ যখন নিয়েছেন, আমি যখন করতাম। আমি একটু কারেক্ট করি এখানে, আমি না কখনো ইন্টারভিউ নিই না, আসলে সাক্ষাৎকার নেননি আপনি। না, আমি না গল্প করেছি, সত্যি কথা বলতে। এটাই বলছি, আমি খুব ফলো করার চেষ্টা করি এটা। একদম প্রশ্নোত্তর পর্ব আমার বন্ধু বান্ধবকে আমি বলি, আমি আপনার স্টাইলটা খুব ফলো করার চেষ্টা করি। ওরে বাপ রে, আসলে সত্যি আমার বলতে কোনো দ্বিধা নেই। আপনি এত সুন্দর গল্প করেছেন, যেটাকে আসলে গল্প না, একদমই গল্প। কারণ ওইখানে তখন যারা আসতেন অতিথি হিসেবে, আসলে সবাইকেই কম বেশি চিনতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা ব্যাপক পরিমাণে লেখাপড়া করা লাগে কারোর সাথে গল্প করতে গেলে। হয়তো আমি তাকে সেই প্রশ্নটা করব না, কিন্তু তিনি কে, তার ব্যাকগ্রাউন্ড কি, হয়তো ব্যাকগ্রাউন্ডটা আবার আমরা তার কাছ থেকে জানতে চাইবো, কিন্তু একটু আগে জানা থাকলে, জানা থাকতে হবে আমি কার সামনে বসেছি। হ্যাঁ, জানা থাকলে যেটা হয় যে তখন তার উত্তরটা আমার কাছে পরিচিত লাগে, এবং ওইখান থেকে হয়তো কোনো একটা নতুন প্রশ্ন আমি তুলে আনতে পারি, যে অজানা কিছু যদি তার কাছ থেকে জানতে পারি আর কি। আচ্ছা, আমরা মনে হয় ইন্টারভিউ নিয়ে খুব একটা প্রশ্ন করা উচিত হবে না। আমরা আজকে অভিনয় শিল্পী অপি করিমের সঙ্গে কথা বলতে চাই। আপনার সিনেমা আমি দেখে ফেলেছি, উৎসব নিয়ে আমরা অনেক আলোচনা এই সেটেই আসলে করে ফেলেছি। আপনার সঙ্গে আমার বোধহয় শেষ আলোচনাটা হচ্ছে। কেমন লাগছে আপু? এত দুর্দান্ত সাড়া ফেলেছে, এবং খুব আনএক্সপেক্টেডলি, শুরুতে বুঝতে পারছিলাম না আমরা, হঠাৎ করে দিন দিন বাড়ছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ভীষণ 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 ভালো লাগছে। কারণ কি, আমরা আসলে যে কারণে ছবিটা করতে চেয়েছিলাম, বিশেষ করে আমি তানিম নূরের কথা যদি বলি, আমাকে যখন স্ক্রিপ্টটা বলছিল, এবং যে কারণগুলোর কারণে সে ছবিটা বানাতে চাচ্ছিল, আমি দেখেছি সেই কারণগুলো আসলে দর্শক কানেক্ট করতে পারছে সেই সব জায়গাগুলোতে। এই যে মানুষ পরিবার নিয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কি সে যে জায়গাগুলোতে নক করতে চাচ্ছিল, যে আমি 90s-এর এটা ধরতে চাই, আমি মানুষের এই জায়গাটা ধরতে চাই, আমি এরকম করতে চাই, আমি চঞ্চল, জয়া, অপি বা এইখানে এরকম। তো তখন মনে হচ্ছে যে সে যে চিন্তাগুলো করছিল, হ্যাঁ, সেই চিন্তাগুলো আসলে মানুষের সাথে আসলে ডিরেক্টলি কমিউনিকেট করতে পেরেছে। দু ধরনের সিনেমা যখন আসে, খুব মশলাদার একদম গতানুগতিক সিনেমা, নাচে গানে ভরপুর, আর এই যে একটু ভিন্ন ধারার সিনেমা, তখন কিন্তু দর্শক অনেক সময় দুই ভাগে ভাগ হয়ে যায়। এই সিনেমাটা কিভাবে আসলে দুটো জেনারেশনকে বা দুটো চিন্তাধারার দর্শককে কানেক্ট করতে পারলো? আমি আসলে ছবিকে এইভাবে ভাগ করি না, হ্যাঁ, কারণ ছবির মতো হবে। হ্যাঁ, আমার পেইন্টিংয়ের যদি আমরা দেখি, হ্যাঁ, ভ্যান গগ একরকম ছবি আঁকেন, পিকাসো একরকম আঁকেন, আমাদের জয়নুল আবেদিন একরকম এঁকেছেন। এটা এক একজনের ক্যানভাস এক এক রকম হবে, হ্যাঁ, এক একজনের স্টাইল সিগনেচার এক এক রকম হবে। তো এবং সব রকমই হবে, সব রকমের ছবি হবে, বিভিন্ন ধরনের দর্শকের জন্য হবে। তবে একটা জিনিস হচ্ছে যে এটা আমাদেরকে মানতেই হবে, যে আমরা যেই সংস্কৃতিতে বড় হওয়া, হ্যাঁ, বা আমাদের যেই পারিবারিক মূল্যবোধের মধ্যে যেভাবে আমাদের বড় হওয়া এখন পর্যন্ত, হ্যাঁ, কোথাও না কোথাও গিয়ে কিন্তু আসলে ফ্যামিলি বন্ড এখনো কাজ করে। হ্যাঁ, মানে হিউম্যান টু হিউম্যান যে ইন্টারাকশন, হ্যাঁ, সেটা কিন্তু এখনো কাজ করে।
তো সেই দিক থেকে আসলে আমার কাছে মনে হয় ছবিটার আসল এসেন্সটা হচ্ছে এইখানে। হ্যাঁ, পরিবার হয়তো নিউক্লিয়ার ফ্যামিলি হয়তো হয়ে গেছে, কিন্তু আমরা পুরোপুরি বিচ্ছিন্ন আসলে হ্যাঁ, তো যার কারণে আমরা আসলে পরিবার বলতে হচ্ছে কি আমি বুঝি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মাই মাদার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মাই ফাদার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মাই ফাদার ইন ল, মাদার ইন ল, সিস্টার ইন ল, মাই ফ্রেন্ড। হ্যাঁ, আমি ওই পরিবারকে বুঝি। আমরা যখন অফিস করি, তুমি মাত্র বলছিলে আমি অফিসের, হ্যাঁ তুমি কিন্তু ইনক্লুডিং মাই প্যারেন্ট কিন্তু পরে বলেছো, তুমি কিন্তু আগে অফিস বলেছো। হ্যাঁ, তার মানে অফিসে তোমার পরিবার। হ্যাঁ, তো ওইটাই আর কি, যে যার কারণে হচ্ছে কি পরিবার ছাড়া তো আমরা কেউ না। হ্যাঁ, যেমন দর্শক ছাড়া আমরা শিল্পীরা কেউ না, তেমনি হচ্ছে পরিবার ছাড়া কিন্তু আমরা কেউ না। সুতরাং ওই যে এখন সেটা মধ্যবয়সী কেউ হোক বা সিনিয়র সিটিজেন কেউ হোক বা একদম কলেজ পড়ুয়া যে হোক না কেন, সবাই তো আসলে পরিবারেরই অংশ। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা কানেক্ট করতে পেরেছে বলে উৎসব সাকসেসফুল হয়েছে। আপনি ভূতের চরিত্রে কেন অভিনয় করলেন, ভূতের চরিত্র কেন বেছে নিলেন? আমি বাছার কেউ না, তো আমাকে অফারই করা হয়েছে যে এই 3 জন ভূত হবে, আপনি একটা ভূত। বরং আমি অবাক হয়েছি, কারণ আমি তো অনেকদিন কাজ করি না। সেখানে চঞ্চল ভাই, জয়াপা রেগুলার কাজ করছেন এবং একের পর এক তারা সাকসেসফুল সব কাজ আমাদের সামনে দিচ্ছেন। এবং আমার একটা ডায়লগ আছে না ওখানে, যে অনেকদিন অভিনয় করে না দেখে মানুষ কি ভুলে গেছে নাকি। তো আমিও খুব অবাক হয়েছিলাম যে আসলে আমাকে থার্ড ভূত কেন সিলেক্ট করা হলো আর কি। তো তানিম বলছে যে না আপনাকে মাথায় রেখে স্ক্রিপ্ট করা হয়েছে। তো আমার আসলে চুজ করার কিছু নাই, বরং তানিম এসছে যখন, গল্প শুনেই তো আমি খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আর এরকম এতজন কাস্টের মধ্যে হ্যাঁ একসাথে কাজ করা, সবাইকে একসাথে একটা স্ক্রিনে সবাই দেখবে, এইটার লোভ আর কয়জন সামনে। তার মানে আমাদের দেখে যেমন উৎসব ভাব ছিল, আপনাদের সেটেও আপনারাও ফিল করেছেন উৎসব। একদমই, মানে আমার তো স্ক্রিপ্ট যখন আমাকে পড়ে শোনাচ্ছিল, আমার অফিসে গিয়েছিল তানিম, স্ক্রিপ্ট যখন পড়ে শোনাচ্ছিল আর ও যখন বলছিল না, মানে খুব শিশু সুলভ একটা অভিব্যক্তি নিয়ে গল্পটা বলছিল। হ্যাঁ, এবং তখনই মনে হচ্ছিল যে না, ও ডিটারমাইন্ড ছবিটা করবে। হ্যাঁ, তো এরপরে যখন সেটে ছিলাম, তো সেটে প্রথম দিনই হচ্ছে জাহিদ ভাই ছিলেন, মিমি আপা ছিলেন, পাভেল ভাই ছিলেন। তো ওই বসে বসে ওনাদের গল্প শুনছিলাম, সেই বন্ধনের গল্প, রিউনিয়ন হয়ে গেল। হ্যাঁ, আমি বরং আমি বসে বসে ওনাদের ওই সেই বন্ধনের গল্পের কথা শুনছিলাম, সেই টেলিভিশনের কোন নাটকে ওনারা একসাথে কাজ করেছিল, মঞ্চে কখন কে কার কোন, এইগুলো বসে বসে শুনছিলাম। মানে আমার জন্যই মনে হচ্ছিল যে আমি আসলে অনেক পিছনে। তাহলে আমাদের জন্য ব্যাপারটা ছিল খুব নস্টালজিক। চিন্তা করুন, আমি নিজেও এই সেটে বসে মিমি আপার সঙ্গে বন্ধন নিয়ে গল্প করছিলাম। আপা, আমি যেটা বলছিলাম যে আমাদের 90s কিডদের জন্য এটা আসলে একটা ট্রিট। তবে আরও জানবো, সিনেমার ভেতরের গল্প জানবো, সিনেমা তৈরির গল্পও জানবো। তার আগে একটা গেমে যেতে চাই। এখানে কয়েকটা চিরকুট আছে, অনেকগুলো প্রশ্ন আছে, সব আপনাকে নিয়ে। তবে আপনাকে খুব কষ্ট দেবো না, জাস্ট 3টে আমাকে বেছে দেবেন, আপনাকে প্রশ্ন করব, পর্বের নাম উত্তর দিতেই হবে। এগুলোতে আমি খুবই কি বলবো, মানে বোকা আর কি। ওকে, প্রথম প্রশ্ন। আচ্ছা, নিজের চরিত্রেই ভূত হতে কেমন লেগেছে? ভূত হতে নিজের চরিত্রে ভালোই লেগেছে। আমার একটা সুবিধা ছিল কি, আমাকে তানিম বলেছিল যখন আমরা আমি আমার ক্যারেক্টার নিয়ে যখন বলছিলাম যে এটা কি একটু অন্যরকম করবো কিনা, হ্যাঁ, বা হয় না যে এটা কিছু ম্যানারিজম বা অন্য কিছু, না দরকার না, আপনি যেমন একদম অপি করেন, হ্যাঁ আপনি ওই রকমই বলেন। দেখো না, শেষে আমার হাতে হচ্ছে কি খাতা কলম দিয়ে দিয়েছে আর কি, মানে আমাকে না, আমার খুব একটা মানে ওটাই ভালো লেগেছে। অভিনয় খুব একটা করতে হয়নি না। তানিম আমাকে বলেছে হচ্ছে কি, আপনি যেভাবে কথা বলেন আপনি সেভাবে কথা বলবেন। আপনি এটা যদি আপনাকে বলা হতো যে এই ডায়লগটা আপনি যেভাবে দিতেন, কিভাবে দিতেন। সো এখানে ভূতটা হচ্ছে গোপীর মতোই আর কি। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, মিডিয়ায় কি সত্যিকারের বন্ধু পাওয়া সম্ভব? বন্ধু আসলে মিডিয়া না, আমি বলবো আসলে বন্ধু কোথাও কি পাওয়া সম্ভব কিনা আর কি। আমার এইটা উত্তর দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট এই কারণে, হ্যাঁ আমার বন্ধু আছে, অবশ্যই বন্ধু আছে, কিন্তু
বন্ধু বললে বুকের এখানে একটা চিনচিন করার যে বিষয়টা আছে, ওইটা যেমন হচ্ছে আমি আসলে আমার মা ছাড়া কাউকে এখনো চিন্তা করতে পারি না। কারণ হয়তো আমার খুব পছন্দের, আমার প্রিয় মানুষ বা খুব কাছের মানুষ, হ্যাঁ, যারা আছে তারা হয়তো মাইন্ড করে বসবেন না, বলতে পারে। কিন্তু হয় কি, আমার সত্যি কথা বলতে ইউনিভার্সিটিতে যখন পড়ালেখা করি তখন আসলে মিডিয়াতে তো কাজ করি, আসলে কোনো জায়গায় আমার আসলে খুব হয় না যে সলিড টাইম কারোর সাথে পাস হয় না, যে একটা বন্ধু দীর্ঘ সময় ধরে বন্ধুত্ব ওইভাবে ছিল, কিন্তু হয় না যে শেয়ার করার যে বিষয়গুলো। সো আম্মাই একজন মানুষ ছিলেন যিনি আমার সাথে সব সময় থাকতেন, এবং আম্মাই আসলে আমার বলে না যে একদম বান্ধবী, হ্যাঁ, এরকম। আম্মা আমার গাইড, আম্মা আমার ফিলোসফার, আম্মা আমাকে মারছে, আম্মা আমাকে বকছে, আম্মা আমাকে ভালোবাসছে। আমি কেউ প্রেমের চিঠি দিলে সরাসরি আম্মার কাছেই দিতাম, বা কোনো কিছু হলে আম্মার কাছেই বলতাম। মিথ্যা কথা বলে কোথাও ধরা খেলে প্রথমেই আম্মার কাছে, এরকম আম্মা একটা ভুল। সো এবং আরও কেন, সেটা হচ্ছে যে আম্মা না সামহাও, মা তো আমাকে তো মাই বুঝবে যে আমার মেয়ের টেম্পার কিরকম, আমার মেয়ে কখন হাসি, আমার মেয়েটাকে কিভাবে ইন্সপায়ার করা যায়। তো ওইটা তো আসলে মায়ের জায়গা ছাড়া আসলে আর কেউ নিতে পারে না, আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো এত ব্যাখ্যা দিচ্ছি কারণ অন্যরা যেন কেউ মাইন্ড না করে, কিছু মনে না করে কেউ। আমার মনে হয় না, মায়ের সঙ্গে আসলে কোনো তুলনা নেই, কেউ কিছু মনে করবে না। একদম শেষ প্রশ্ন। ওকে, উৎসবের সাফল্য কি বুঝিয়ে দিচ্ছে মাল্টি স্টার কাস্ট ফিল্ম দর্শক অনেক পছন্দ করে, এমন ফিল্ম কি আরো হওয়া উচিত? ছবি সব রকমের হওয়া উচিত, আমি আগেই উত্তর দিয়েছি। হ্যাঁ, ছবি সব রকমের হওয়া উচিত। আসলে আমার কাছে কেন যেন মনে হয় যে মানুষ আসলে দিন শেষে না গল্পটা দেখতে ভালোবাসে। হ্যাঁ, মানে গল্প দেখতে ভালোবাসে, যেটা ওর মনটা ছুঁয়ে যায়, এবং সেই ভালো লাগাটা নিয়ে যখন মানুষ আসলে হল থেকে বের হয়, এবং সেইটা যখন সে আরেকজনকে বলে, যেটা ওয়ার্ড অফ মাউথ বলে যেটা আর কি, হ্যাঁ, তখনই আসলে কিন্তু ছবি সফল হয়। আমার মনে হয় উৎসবের ক্ষেত্রে এটা আমাদের তো আসলে ওইভাবে তো আমরা প্রমোশনে কিছু তো বলতে গেলে করিনি, যেরকম সাধারণত হয়ে থাকে আর কি, এবং যেরকম করার কথা ছিল সেরকমও হয়নি। তো কথা ছিলটা আমি বলতে পারবো না, আমার মনে হয় এটা ওয়ার্ড অফ মাউথ আপনি যেটা বলছিলেন একদম পুরোপুরি শেষে আসলে মানুষজন আসলে ওই গল্পটাই দেখতে চায়। সেটা এখন আমি কিভাবে দেখাবো, ওই যে বললাম না, এক একজনের ক্যানভাস তো এক এক রকম, গল্পটাই আসলে। আমরা আরো আলোচনায় ফিরবো, আপা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক দেখছেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। দেখছেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ এবং আমার সঙ্গে আছেন অপি করিম। আমরা প্রথমার্ধে একটু বেশি সময় নিয়েছি, এবার আমরা চটপট একটু গেমসে যাব। তার আগে আমি ছোট্ট করে জানতে চাই, যেটা আমি আগে বলছিলেন আপনি যে কে কিভাবে বানাবেন সিনেমাটা। তানিম ভাইয়ের সঙ্গে যখন কথা বলছিলেন তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এত স্টার না থাকলে সিনেমাটা কি সফল হতো কিনা। উনি বলছেন যে আমি এই প্রশ্নের কোনো উত্তর দিব না, এই ধরনের কিছু একটা বলেছেন। আপনার কি মনে হয় যে স্টার না, যদিও আপনি বলছেন যে গল্প দেখতে মানুষ আছে, তারপরেও থাকে না এখন যেটা হয় একজন স্টারের জন্য অমুকের সিনেমা দেখতে মানুষ যাচ্ছে। আমি আবার বলছি, এটা যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, যে কোনো কিছুই হতে পারে। সেটা হচ্ছে যে একজন স্টারও হচ্ছে ক্যান পুল দ্য অডিয়েন্স। এমনও আরও অনেক ছবি আছে যেখানে অনেক ট্যালেন্টেড এবং খুব পপুলার অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, কিন্তু ওই ছবি চলে না, এরকমও আছে। কিন্তু হ্যাঁ, এরকমও আছে। তো ওইটাই আর কি, যে তানিম যেটা করেছে এখানে খুবই ইন্টেলিজেন্টলি সবাইকে প্লেস করেছে যার যার ক্যারেক্টারে। তো ওইটাই আর কি মুন্সিয়ানা দেখাতে হয় আর কি। যদি আমি মাল্টি কাস্ট নেই তাহলে আসলে সবাইকেও কিন্তু ওই জায়গাটাতেও কিন্তু দিতে হয়, যে যেন হ্যাঁ তাকে ওইটা জাস্টিফাইড হয় আর কি। যে এখন আমি জাস্ট একজনকে আনলাম,
তার ওইখানে কোনো ইমপ্যাক্ট জাস্ট নামের জন্যই হ্যাঁ তাহলে আসলে দর্শক তো এত এখন দর্শক তো এত এখন না, দর্শক কখনোই বোকা না। এখন আমি বলছি কারণ এখন মানুষের তো প্রচুর দেখার সুযোগ হয়েছে, তো এই জন্যই। আর এই যে আপনি আপনার সিনেমার মতোই আপনিও বলছিলেন, সিনেমা তো দেখেছি যে অপি করিম অনেকদিন কাজ করে না বলে কি ভুলে গেছেন নাকি, চেহারা ভুলে যাবেন? অনেকদিন কাজ আসলে কেন করেননি, বা কাজটা আসলে কম কেন করেন? দর্শক আপনাকে এত চায়। ওই যে আসলে হয় কি, একটা লাস্ট কাজ করেছিলাম হচ্ছে মায়ার জঞ্জাল। মায়ার জঞ্জাল বা একটা উৎসবের মতো ছবি আমাকে কেউ বলেনি যেটা করতে আমার কাছে দ্বিতীয়বার ভাবতে হবে না যে আমি এটা কেন করতে চাই, মানে কেন করতে চাই। এখন কতগুলো স্ক্রিপ্ট আছে সেগুলো আমাকে ভাবতে হয় আসলে যে আমি এটা কেন করব। তো কিছু দেখা যায় যে আচ্ছা জোর করে বুঝতে চাচ্ছি কেন করব, কিছু একবারেই মনে হয় যে না করব না, উৎসবের মতো। আচ্ছা, কিছু থাকে উৎসবের মতো যে হ্যাঁ এটা করব, ওইটা তো আচ্ছা ঠিক আছে আছে, কিন্তু ওই যে বললাম না এখন কিছু যেই স্ক্রিপ্টগুলো আছে বা কথা হচ্ছে সেগুলোতে কিছু হয় যে ওই যে বললাম যে কেন করব সেটা ভাবতে হয় অনেক, আবার যদি মনে আচ্ছা ঠিক আছে করব, কেন করব না তখন আবার ভাবতে হয় আর কি। তো ওই রকম কিছু পাইনি। আর দ্বিতীয় হচ্ছে যে আমি আমার মেয়েটা এত ছোট, ওর এখন একদমই সত্যি কথা বলতে একটা সবসময় একটা অ্যাক্টিভ সার্ভিলেন্সের মধ্যে রাখতে হয় আর কি। আর ওকে দেখার জন্য আম্মা যদি থাকেন দেশে, আম্মা সারাক্ষণ থাকেন। আর সত্যি কথা বলতে আই এম সো গ্রেটফুল টু রশির বাবা, কারণ ওনার কাছে রেখে রেখে আমি আসলে পুরো ছবিটা করেছি। উনি এত ব্যস্ত একজন আর্কিটেক্ট, ছবি বানান, গানের সাথে যুক্ত, কিন্তু আমারও তো তখন মাঝে মাঝে মনে হয় যে বেচারা কতদিন কাজটা যে না ছুটি না মানে হয় না, উনি অফিসে যেমন বাচ্চাটাকে রাখেন, অফিসের সাথে সবকিছু করেন, তো ওই সব ডেলিমাও একটা কাজ করে আর কি যে আচ্ছা ঠিক আছে আমার মনে হয় কি মাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হয়। আপা আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটা ছোট্ট গেম দিয়ে শেষ করতে চাই। 10-এ বস, 10টা প্রশ্ন করব, র্যাপিড ফায়ার, খুব দ্রুত এক কথায় উত্তর দিতে হবে। শুরু করছি। ফুল উপহার পেলে কষ্ট পান কেন? কারণ ফুল উপহার পেলে কষ্ট পাই না, ফুল উপহার পেতে আমার ভালো লাগে, কিন্তু যখন দেখা যায় যে অনেক দামি একটা ফ্লাওয়ার বুকে আমাকে কেউ দেয়, তখন আমার ফুলগুলো দেখে কষ্ট হয়, কারণ খুবই ক্ষণস্থায়ী ক্ষণিকের তো, তখন মনে হয় যে এরা যদি ওদের গাছেই থাকতো, এই আর কি। অর্থের অপচয় খুব একটা না, হ্যাঁ এটা বলতে চাচ্ছিলাম না, থ্যাংক ইউ এটা বলে দেওয়ার জন্য। আচ্ছা, সৌম্য সাদিয়া জুটিকে কতটা সম্ভাবনায় মনে হয়েছে? ও বাবা, 100-তে 500, 1000। আমাদেরও খুব ভালো লেগেছে। এত এত গুণী শিল্পী না থাকলে উৎসব, এটা প্রশ্নটা করে ফেলছি, সাফল্য পেত কিনা। অপি করিম কি চলচ্চিত্র নির্মাণে আসবেন? না না না, আগে অনেক স্বপ্ন ছিল, এখন আমি এইসবের মধ্যে নেই। অভিনয়টাই যে আরো ফ্রিকোয়েন্ট হলে আমি হচ্ছে অ্যাকশন বললে ডায়লগ বলবো, কাট বললে ডায়লগ থেমে দেবো, এখন আমার এই স্ট্র্যাটেজিতে আমি আছি। আচ্ছা, উৎসব পরিবার ছাড়া দেখা নিষেধ কেন? এই প্রশ্নটা সবাইকে করেছি আমি। ওই যে আমি এটার উত্তর দিয়ে দিয়েছি, উত্তর আমরা পেয়েছি, আসলে আমি উত্তরটা দিয়ে দিয়েছি। উৎসব আসলে পরিবারকে নিয়ে দেখতে হবে। হ্যাঁ, আর আমার মনে হয় যারা দেখবে একা গিয়ে, তারা পরের বার আবার পরিবার নিয়ে যাবে, বুঝতে পারবে তারা কেন নিষেধ। কয়েক বছর অভিনয় করেন নাই দেখে অপি করিমকে মানুষ ভুলে গেল নাকি? ভুলেনি, আমার মনে হয় উৎসব থেকে আমরা বুঝতে পেরেছি। না, কিছু তো আমি বলি, এটা আসলে এক কথায় বলা যাবে না, এটার জন্য 2-3 লাইনে আমাকে অ্যালাউ করতে হবে। আমাকে আমার যে দর্শকরা যখন আমি রেগুলার কাজ করতাম, তারা এখনো ভোলেননি, এটা আমি বুঝতে পারি, কিন্তু এই জেনারেশন এখন যেটা চলছে বা তার ঠিক আগের জেনারেশন আমি ধরতে পারি, এরা আমাকে চেনে না। ইটস বিকজ হচ্ছে গিয়ে এমনি এদের এখন ইন্টারন্যাশনাল একটা উইন্ডো আছে, ওরা এটা দেখে। আর সেকেন্ড হচ্ছে যে আমি আসলে তখন একদমই কাজ করা বন্ধ করে দিয়েছি। আর আমি আশেপাশে যাদেরকে দেখি, ওরা তখন বাংলা নাটক দেখতো না। ছবি হলে আমি জানি না, কিন্তু আমি তো ছবি করতাম, তখন নাটকই করতাম। তো এইটাই আর কি, যে এটা পার্শিয়ালি সত্য, পার্শিয়ালি অসত্য, তা বলবো না, অসত্য না, মানে হতে পারে আর কি। আচ্ছা, মেবি। ঠিক আছে, আর পরের প্রশ্ন, কোন ধরনের গল্পে কাজ করতে আপনার বেশি ভালো লাগে? ওই
যেই গল্পগুলো আসলে জন্য মানুষকে, যে বলেছি, মানুষের হৃদয় ছুঁয়ে যায়, সবচেয়ে বড় কথা আমাকে ছুঁয়ে যায়, সবচেয়ে বড় কথা। হ্যাঁ, যে কাজ করবে আগে তো তাকে ছুঁতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং যেই কাজগুলো থাকবে, হ্যাঁ, যেমন ব্যাচেলর থাকবে সব সময়, হ্যাঁ, মায়ার জঞ্জাল হয়তো আমাদের এখানে অডিয়েন্স দেখেনি, কিন্তু মায়ার জঞ্জাল বাংলা ছবিতে থাকবে, হ্যাঁ, এবং উৎসব তো আমাদের মনে এখন অলরেডি উৎসব চালু করে দিয়ে গেছে। আচ্ছা, এই সময়ের অভিনেত্রীদের মধ্যে কাদের কাজ আপনার বেশি ভালো লাগে? আমার সবাইকে ভালো লাগে, সত্যি কথা বলতে। আই এম আ গ্রেট ফ্যান অফ ফারিন, আমার মেহজাবিনকে খুব ভালো লাগে, আর আমাদের সাদিয়ার কথা তো আলাদা করে বলার কিছুই নেই। এইভাবে বলতে থাকলে অনেক নাম চলে পরের বার আসবে। আপনাকে একটু সহজ প্রশ্ন করব, পরের বার আসলে জিজ্ঞেস করব কোন উপস্থাপিকাকে ভালো লাগে। এই প্রশ্নটা তাহলে আমার জন্য থাক। উৎসব কি আপনার পরিবার নিয়ে দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম দিন। শুধু আমার পরিবার মানে আমার মেয়ে, আমার হাজব্যান্ড প্রথম দিন দেখেছি, তারপর আমার অফিস, মৃয়ের, আমাদের সবাইকে নিয়ে দেখেছি। এরকম করে করে আসলে অনেকের সাথেই, মানে যাদেরকে যাতে আমি আমার পরিবার, আমার খুব আপন ঘনিষ্ঠ মনে করি, তাদেরকে নিয়ে আমার অনেকবারই দেখা হয়েছে। একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করে দিতে চাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জীবনের কোন সময়টা সব থেকে বেশি মিস করেন? আমি সবচেয়ে বেশি মিস করি আসলে 2007-এর আগ পর্যন্ত। মাই লাইফ ওয়াজ বিউটিফুল। হ্যাঁ, আমরা খুব বিস্তারিত জানতে পারছি না, দুঃখ লাগছে। আশা করছি আপা এই যে এত কথা বললেন, এত কাজের কথা বললেন, বিভিন্ন জিনিস সামলে নিয়ে আপনি আরেকটু কাজে ফ্রিকোয়েন্ট হবেন। আমরা নতুন নতুন কাজ আপনার দেখতে চাই। চেষ্টা করব। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমার কাছে ওই রকম কাজের যেটা আমাকে ছুঁয়ে যায়, সেরকম কিছু আসতে হবে না খুব একটা, এরকম কাজ আসুক, আমরা সেটাও চাই। অনেক অনেক ধন্যবাদ আপা সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। গল্প করছিলাম অপি করিমের সঙ্গে। আশা করছি পরবর্তী এপিসোডে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হতে পারবো। আমি চলে যাচ্ছি, আপনি কোথাও যাবেন না। প্রথম আলোর সঙ্গেই থাকবেন।